প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। তোমাদের মোট 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায়ের মধ্যে থেকে কোন কোন অধ্যায়ে 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন থাকছে সেগুলো আজকে তোমাদের ডিটেলস জানাবো। এই সাজেশনগুলো পড়ে যাও এবং পরীক্ষায় প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো আবার তোমরা রিপিট করে দেখো, তোমাদের কমন আসবে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে গুরুত্বপূর্ণ। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। সমস্ত কিছু বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে এই সাজেশনটি করা হয়েছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এই অধ্যায়তে থাকছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে থাকছে একটি এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে একটি, তাই মোট 8 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকছে। 2 নম্বরের প্রশ্ন থেকে তোমরা যেগুলো পড়বে, 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে আইন বলতে কি বোঝো, আইনের দুটি উৎস লেখো। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইনের দুটি বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নগুলি দেখো, 3 নম্বরের প্রশ্ন স্বাধীনতা কাকে বলে, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়, 3 নম্বর গুরুত্ব প্রশ্ন। 4 দেখা হচ্ছে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি। 5 হচ্ছে গাইসির আইনের অনুশাসনের ধারণা লেখো। এই 5টি প্রশ্ন পড়ে গেলে তোমরা একটা শিওর এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের যে ব্যাখ্যামূলক প্রশ্ন এখান থেকে থাকবে 6 নম্বরে, সেই প্রশ্নগুলির মধ্যে কি কি থাকতে পারে বা কোন প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পাবে। স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 3 হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে সাপেক্ষে যুক্তি দাও। 4 হচ্ছে ন্যায় ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে 1 নম্বরে দেখের, তাই এই 4টে প্রশ্ন করে গেলে তোমরা অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে জাতি এবং জাতীয়তাবাদ। এখান থেকে তোমাদের থাকবে 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের একটি প্রশ্ন, মোট এখানে থাকবে 6 নম্বর। তাহলে এখানে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের পড়তে হচ্ছে কি কি। জাতি বলতে কি বোঝো, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 হচ্ছে জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটো পার্থক্য লেখো। 4 হচ্ছে জাতীয় জনসমাজ বলতে কি বোঝো, এর দুটো উপাদান লেখো। 5 হচ্ছে রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। এই অধ্যায় থেকে 4 নম্বরের যে প্রশ্নগুলি আসতে পারে, এখানে দেখো যে জাতির সংজ্ঞা দাও, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাপেক্ষে যুক্তি দাও। 4 হচ্ছে জাতীয়তাবাদের সাপেক্ষে যুক্তি দাও। এই 4টে প্রশ্ন করে গেলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। দ্বিতীয় তোমাদের 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে তোমাদের থাকছে 2 নম্বর একটি প্রশ্ন এবং 6 নম্বর একটি প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর এই অধ্যায় থেকে। তাহলে এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য কি পড়বে। 2 নম্বরের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ। তৃতীয় প্রশ্ন হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য। চতুর্থ প্রশ্ন হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো এই এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখে। এই হচ্ছে গণতন্ত্র সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য। এই 6টি প্রশ্ন করে গেলে মোট তোমরা এখান থেকে একটা কমন শিওর পেয়ে যাচ্ছ। তারপর দেখো ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে এখানে যখন 6 নম্বরের জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। 2 হচ্ছে গণতন্ত্রকে বর্তমানে সব থেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় কেন। 3 হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি কি। আর 4 হচ্ছে সর্বাত্মকবাদ বা ফ্যাসিবাদ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। তোমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে সমকালীন ভারতীয় রাষ্ট্রীয় চিন্তা। এই অধ্যায় থেকে থাকছে তোমার শুধু 6 নম্বরের প্রশ্ন, এখানে কোনো 2 নম্বরের প্রশ্ন থাকছে না। এখানে একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার শুধুমাত্র 3টে প্রশ্ন পড়লেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাকে ব্যাখ্যা করো। দ্বিতীয় হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীজির অচিবাদ সম্পর্কিত ধারণাকে বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 3টে করলে তোমরা এখান থেকে 6 নম্বরে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তার পরের অধ্যায় হচ্ছে মৌলিক অধিকারের অর্থ প্রকৃতি
নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। এই অধ্যায় থেকে থাকছে তোমার 2 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বরের একটি প্রশ্ন, মোট হচ্ছে 6 নম্বর। তাহলে এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 2 নম্বরের জন্য অধিকার বলতে কি বোঝো? 2 নম্বর হচ্ছে মৌলিক অধিকারের তাৎপর্য। 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিশীল গতিশীল কেন? একটা প্রশ্ন পড়তে হচ্ছে। 4 নম্বর তোমাদের কি পড়তে হচ্ছে? মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের প্রধান দুটি পার্থক্য লেখো। 5 হচ্ছে ভারতের নাগরিকদের দুটি প্রধান মৌলিক কর্তব্য লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে হচ্ছে প্রশ্নের মান 4। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 2 হচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে সাম্যের অধিকার, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। 3 হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন করে গেলে তোমরা এখান থেকে 4 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তোমাদের লাস্ট অধ্যায় যেটা রয়েছে যে নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরে একটা প্রশ্ন থাকছে এবং 4 নম্বরে একটা প্রশ্ন থাকছে। এই 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কি কি পড়তে হবে? এফপিটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, যাকে বাংলাতে বলা হয় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। এর কয়েকটি সুবিধা উল্লেখ করা হয়। এই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি মানে ভোট নির্বাচনের জন্য একটা পদ্ধতি, তার নাম হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। এই পদ্ধতির কয়েকটা সুবিধা উল্লেখ করতে হবে, যেটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে? এফপিটিপি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের দুটি ত্রুটি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে তোমাদের 4 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কি কি পড়তে হবে? যে ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমকে একে বাংলাতে বলা হচ্ছে সমানুপাতিক ভোটদান পদ্ধতি। এর পরিবর্তে এফপিটিপি সিস্টেম অর্থাৎ সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণ করা হয়েছে কেন? অর্থাৎ পিআর সিস্টেমের থেকে এফপিটিপি সিস্টেমটাকে কেন গ্রহণ করা হয়েছে তার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী দুটি লেখো। কার্যাবলীগুলি লেখো, এখানে দুটি হয়ে গেছে, এখানে কার্যাবলীগুলি লেখো। 4 নম্বরের জন্য 4টি কি 5টা পয়েন্ট তোমরা দিয়ে দেবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার পদ্ধতিগুলি আলোচনা করা হচ্ছে।